শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল আমি এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর ঘরে তো চলে এসেছি আগের দিন। তো আজ থেকে আবার এ ঘর থেকেই ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করছি। যে সমস্ত এঁটো বাসন হয়েছিল সেগুলোকে আমি বাইরে নামিয়ে দিয়ে এসেছি, আর এখন ভালো করে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে বলতে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। যেহেতু ঘরেরই কাজ আছে তার জন্য একটু দেরিতে উঠলাম। তো যাই হোক, এখন ঘরে কাজগুলো সব একটা একটা করে নিই। ঘরদোর ঝাড় দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর যেহেতু এই গাড়িটা ঢুকানো থাকে ঘরে, তাই ঘরগুলো মুছতে না অনেকটা সমস্যা হয়ে পড়ে। তো কী আর করা যাবে, গাড়ির তলার দিকে যতটা আর কি হাত যায় ততটাই আমি মুছতে পারি। না হলে তো বিকালে আর একবার করে ঘরটা মুছে নিই, তখনই আর একবার ভালো করে মুছে নেওয়া হয়ে যায়। যেহেতু দুবার করে ঘরটা মুছি তাই অতটা আর চাপ থাকে না। তো বন্ধুরা দেখো, তারপরে আমি এই গলিটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যে এই গলিটাতে কত গাছ হয়েছিল। তো আমি ভেবেছিলাম গাছগুলোকে সব ফেলবো, কিন্তু আর কি করা যাবে, আমি তো বাড়ি চলে গেছি। তারপরে এসে দেখি এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, নালে বৃষ্টি হচ্ছে এখন। আর এইদিকে না কি বলবো, সাপ খুব ঘুরে বেড়ায়। তাই এই গাছ যদি হয়ে থাকে না, আরও একটা বেশি ভয়ে থাকার চান্স থাকে। যাই হোক দেখো, ঝাঁটটা আমার দেওয়া হয়ে গেছে। আর মামাম সোনাও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল। তো ও যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, তাই আমারও ঘুমটা ভেঙে গেছিলো 5টার দিকে। তারপরে আবার মাম্মাম সোনা চলে গেল আর ওই 5:30টার দিকে মায়ের সাথে মন্দিরে। ওকে রেডি করে দিয়ে তারপরে ও মন্দিরে চলে গেছিলো, আর আমি 8 ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে আর কি সকালে সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে তো এই ঘর থেকে কোনো ব্লগ দেওয়াই হচ্ছিল না, ও ঘরে গিয়েও আমি এগুলো মিস করছিলাম। যেহেতু নিজেরই ঘর, তাই যেখানেই যায় না কেন নিজের ঘর তো সবাই মিসই করে, তাই না? তো চলো একটা একটা করে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিই। এখন একটু কাছাকাছি করে নেব। আর আজকে খুব একটা বেশি কাঁচা নেই, অল্পই কাঁচা আছে। যেহেতু আগের দিন বাড়ি থেকে আসার আগে আমি সমস্ত জামা কাপড় কেচেই এনেছিলাম, না হলে ও ঘর থেকেও কিছুটা কাঁচা নিয়ে আসি যখনই আমি যাই। আর এ ঘরে তো কাঁচা হয়েই যায়, সব মিলিয়ে অনেকটাই কাঁচা পড়ে। তো ও ঘর থেকে যেহেতু কাছাকাছি করেই নিয়ে এসেছিলাম আমাদের জিনিসগুলো, তার জন্য আজকে অল্পই কাঁচা বেরিয়েছে। চলো একবারে স্নান টান করি, তারপর দেখা হবে। তো বন্ধুরা দেখো, একবারে স্নান সেরে নিয়েছি, আর পুজো তো মা দেবে। এদিকে মাম্মাম সোনাকে একটু দুধ খাইয়ে দিচ্ছি, আর ও কিছুতেই খাবে না। দেখো এত দুষ্টু হয়েছে কি বলবো, পা দিয়ে আমার হাতটাকে সরিয়ে দিচ্ছে। তাই আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলছিলাম যে দেখ, ওরা বকবে যদি না খাস। একটু ভয় দেখিয়ে দেখি আর কি খাওয়াতে হয়, নালে ছোট বাচ্চা খুব বায়না করে খাবে না বলে। তো যাই হোক, তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর এদিকে আমি চলে এলাম সকালের একটা জলখাবার বানাবো বলে। আর মা এখান থেকে বরবটি কিনে নিয়েছিল, তো আমি বললাম বরবটি আলু দিয়ে একটু ভাজা করে নেব, তাহলে মুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। প্রায় ওই আলু চচ্চড়ি খেতে আর ভালোও লাগে না। মাঝে মাঝে যদি একটু অন্য কিছুও খাওয়া যায়, সবজি টবজি, তো খেতে বেশ ভালোই লাগে। তার জন্যই আর কি একটু বরবটি আলু দিয়ে একটা ভাজা মতন তরকারি করে নেব। তো বন্ধুরা, বরবটি আলুর তরকারিটা ওদিকে ভাজতে চাপিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপরে সবজিটা দিয়ে ওদিকে একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেহেতু কাঁচা লঙ্কা নাই তার জন্য। তারপরে দেখো, মাম্মাম সোনা তো ঘুমাচ্ছে, তাই আমার হাতে কাজ ছিল না। আর মা শাক নিয়েছিল বলে শাকটাকে বেছে নিচ্ছি। আর এই শাকটা না বেশি ডাঁটা হয়ে রয়েছে, একদমই পাতা কম। যেটুকুই পাতা আছে সেটুকুই কেটে নিলাম। আর মা কল থেকে শাকটা ধুয়ে এনে দেবে, ততক্ষণে এদিকে দেখো আমার আলুর তরকারিটা হয়ে গেছে।
এখন আমি নামিয়ে নেব। তো আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এই তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল। শুধু একটু নুন ঝাল আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। তো মুড়ির সাথে তো এরকম তরকারি বা ভিজে ভাতের সাথে এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে। ভিজে ভাত যেহেতু ছিল না, তাই মুড়ির সাথেই আমরা সবাই খেয়েছিলাম। তারপরে দেখো বড়মশাই এসেছিল, তো ওকে একটু খাবারটা দিয়ে দিচ্ছিলাম। আর টিফিনে তো বাবার জন্য খাবার রেডি করেই দিতে হবে, তো বাবার জন্য খাবারটা আর কি রেডি করে দিচ্ছিলাম। আর আমিও একটু খেয়ে নেব মুড়ি, তার আগে ওদের খাবারটা দিয়ে দিই। তো দেখো বড়মশাই যেহেতু এসেছিল, তাই আমি বললাম আমাকে একটু ভিডিওটা করে দিতে, তাই ওই একটু ভিডিও করে দিচ্ছিল। নাহলে তো আমাদের ঘরে ভিডিও করে দেওয়ার কেউ নেই, ওই যতটুকু পারি আমি আর কি ভিডিওটা করে নিই। আর কেউ যদি ধরে দেয় তাহলে আরও বেশি ভালো করে ভিডিওটা করা যায়। যেহেতু কেউ নেই, আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। তো তারপরে দেখো বড়মশাই তো খেয়ে চলে গেছে। এদিকে যে মুড়িটা ছিল চিকচিকির মধ্যে, সেটা আমি এই বয়ামটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা আমিও একটু মুড়ি আর তরকারি খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিলাম। তারপরে দেখো এদিকে পটল ছিল, সেই পটলটাকে আমি কেটে নিচ্ছি। আর মা ওখানে কি করছে বলো তো? মা হচ্ছে ছোট ছোট একদম যাকে বলে কুচো চিংড়ি, সেই চিংড়ি মাছটা বাছছে। মামাম সোনা যেহেতু ঘুম থেকে ওঠেনি, তার জন্যে মাকে বললাম একটু চিংড়ি মাছটা বেছে দাও। ততক্ষণে আমার এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে। শাক ভাজাটাতে খুবই অল্প আমি লঙ্কা দিয়েছি, কারণ মামাম সোনা তো খাবে, তার জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যাতে ওর ঝাল না লাগে। আর এই শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার মামাম সোনা খুবই ভালোবাসে, তাই ওর জন্যে শাক তো আমাকে অবশ্যই করতেই হয়। যাই হোক, চিংড়ি মাছগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো মা আমাকে বলছিল যে এত ছোট ছোট চিংড়ি মাছ কি করে বাছবো, বাছা তো যাই কিন্তু অনেকটা টাইম লেগে যাবে বলে আমি বললাম শুধু একটু ছোট ছোট ঝিল পাথর এইসব যদি থাকে বেছে নাও, তাহলেই হয়ে যাবে। তো তারপরে দেখো আমি একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, একটু ভাজা ভাজা করে নেব আর কি। আর চিংড়ি মাছগুলো দেখবে কড়াইয়ের তেলের মধ্যে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথেই না রঙটা পাল্টে যায়। এই জিনিসটা দেখতে না আমার খুবই ভালো লাগে, তার জন্যে চিংড়ি মাছটা ভাজতেও আমার খুব ভালো লাগে। আর এই চিংড়ি মাছটা ভাজার সময় যে একটা সুন্দর গন্ধ বেরোয় না, সেই গন্ধটা আমার খুবই পছন্দের। এত ভালো লাগে যে মনে হয় ভাজা চিংড়ি মাছই খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো চিংড়ি মাছগুলোকে আমি এখন একটা থালার মধ্যে সব নামিয়ে নিলাম। আর আমাদের এই ঘরে চিংড়ি মাছ রান্না করলে ভেজেই রান্না করতে হয়, কিন্তু আমার বাবার বাড়িতে চিংড়ি মাছ মা অতটা ভেজেই রান্না করতো না, একবারে ডাইরেক্ট তরকারির মধ্যে দিয়ে দিত, এরকম ভাজা ভাজাই হয়ে যেত। সেটাও খেতে খুবই ভালো লাগে, কিন্তু এ ঘরে যেহেতু এরকম করেই রান্নাটা করতে হয় আর সবাই এরকম করেই খেতে ভালোবাসে, তার জন্য এমনি করেই করি। তারপরে দেখো কয়েকটা রুই মাছ নিয়েছিল, সেগুলোকেও আমি ওদিকে ভাজতে চাপিয়ে দিয়েছি। আর এই পটলগুলোকে না পটল আলু আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে একটা তরকারি মতন করব। আর ওই রুই মাছটাকে ভাজায় রেখে দেব। তো আজকের মেনু তো আমার এগুলোই হয়েছে। মাছ দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, মাছগুলোকে এখন আমি তুলে নেব। তো বন্ধুরা সব মাছই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই পটল আর আলুটা একসাথে দিয়ে দিলাম। পটল আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। যদি একটু ভেজে ভেজে রান্না করা যায় তাহলে তরকারিটা খেতে স্বাদও হয়, তার জন্যই আর কি একটু ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে, তাই ভাতটা উপর দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাবার বাড়ি থেকে এসেছি, আর আসতে তো মনই করছিল না, কারণ ওখানে বেশ ভালোই লাগছিল, কিন্তু কি আর করা যাবে, যার যেখানে জায়গা সেখানেই থাকা উচিত, তাই না? তো তার জন্যই আর কি চলেও আসতে হলো। এসে আবার সে আগের মতনই সমস্ত কাজ বাজ করা, সেটাই আবার তোমাদের কাছেও শেয়ার করা।
তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে একদমই ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তারপরে বাসনপত্র নিয়ে সব পেছনে চলে এলাম। আর এখন দেখতে পাচ্ছ কতটা রোদ দিয়েছে, একদম ঝাঁ চকচকে রোদ দিয়েছে বন্ধুরা। এখানে বসে বসে বাসন মাজতেও খুবই কষ্ট হয়ে যায় দুপুরবেলায়, তবু কি করা যাবে, এতগুলো বাসন হয়েছে, মাজামাজি তো করতেই হবে। তার জন্যই আর কি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এর মাঝে মাম্মাম সোনাকেও চান করিয়ে খাইয়ে দিয়েছি। তো মাম্মাম সোনাকে আগে খাওয়াতে হয়, চান করাতে হয় বলে আমার এই দুপুরবেলার কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করে নিতে হয়। যাই হোক, সমস্ত কিছু কাজবাজ ছেড়ে দুপুরবেলাতে একটু আম কেটে নিলাম। আর এই আমটা আমাদের কেনা আম নয়, এটা হচ্ছে গাছ পাকা আম। বলেছিলাম আমার ননদ এসেছিলো, তাই ননদের হাজবেন্ড যখন এসেছিলো তখন আর কি এই আমটা নিয়ে এসেছিলো, ওদেরই গাছের আম। তো সেটাই আর কি কেটে নিয়েছিলাম সবাই মিলে খাবো বলে। আর আমটা কাটার সময় দেখি আমটা খুব একটা ভালো নয়, মাঝে মাঝে একটু পচে গেছে। তো সেটাকে বাদ দিয়েই আর কি ভালো অংশটা নিয়েছিলাম আর পচা অংশটা কেটে ফেলে দিয়েছিলাম। আর বন্ধুরা, দিনে দিনে যে এত গরমের তাপমাত্রা বেড়ে চলেছে কি আর বলবো, কাজবাজ করতে তো মনই যায় না, মনে চুপচাপ ফ্যানের তলায় বসে থাকি। একদমই ভালো লাগে না এত গরমের মধ্যেও কাজ করতে, কিন্তু কি আর করা যাবে, আমাদের মতন ঘরের গৃহবধূরা গরম হোক বা রোদ হোক বা বৃষ্টি বা ঝড় যাই হোক না কেন ঘরের কাজ তো করে যেতেই হবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাই আর কি কোনো কিছু উপেক্ষা না করেই আমাদের হাতের কাজটা আমাদের তো সেরে নিতেই হবে। তো সেটাই আর কি আমিও করছি। দেখো, তারপরে এদিকে রাতের রান্না বান্না করে নিতে চলে এলাম। আর রাতের রান্নার মধ্যে আজকে হবে রুটি। এত গরমেও আমাদের বাড়ি রুটি হচ্ছে, এটা দেখেই আমি অবাক, কারণ মা বললো রুটি করতে। আর কি বলবো বন্ধুরা, এত গরমে এত কষ্ট করে যে রুটি করি না কি বলবো, রুটি করার সময় এত গরম লাগে, ওই আগুনের পাশে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতেই ভীষণ কষ্ট হয়ে যায়। রুটি তো আমি করেছিলাম, তারপরে আবার আমার বরমশাই কিছুক্ষণ পর ফোন করে বলে যে ভাত রান্না করেছো না রুটি। আমি তো বললাম যে মা বলেছে রুটি করতে, তাই রুটি করেছি। কিন্তু ও বলছিল যে না, ভাত করলেই ভালো হতো। যাই হোক, আজকে রুটি করে নিয়েছি, অন্যদিন আবার ভাত করে নেওয়া যাবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার এই তাওয়াটার অবস্থা কি হয়ে গেছে। আমি তো বাড়িতে ছিলাম না, তখন আমার ননদ ওরা আর কি পরোটা বানিয়েছে, আর এই তাওয়াটার অবস্থা এরকম হয়ে গেছে। আমি তো একদমই রুটি করতে পারছিলাম না, আর আমার রুটি করতে ভালোও লাগছিল না। সত্যি কথা বলতে এরকম অবস্থার জিনিসে আমার ব্যবহার করতেই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, করতে হবে, কারণ একটাই তাওয়া। তো যাই হোক, তারপরে দেখো এদিকে আমি ডাল রান্না করে নিয়েছি, এটা হচ্ছে পেঁয়াজ ডাল, আজকে রাতের এটাই মেনু।